বস হারাধন, বস বস। আমি জানতাম তুই আসবি। চুপ করে বসে দেখ, আমি আমার কাজটা সেরে নিই। এই বলেই তিনি মড়ার পাশে হাত দিলেন। ওখানে কিছু শুকনো কাঠ পড়েছিল। ওই কাঠগুলো তুলে নিভে যাওয়া পুরনো আগুনের স্তূপে ছুঁড়ে মারলেন। শুকনো কাঠ আগুনের স্পর্শ পেতেই দাউ দাউ করে জ্বলে উঠল। হারাধন লক্ষ্য করলেন আগুন জ্বলে উঠতেই মরার মুখটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল। চটপট সাধু বললেন, এরপর যাই ঘটুক, তুই শব্দও করবি না, তোর আসন ছেড়ে পালাতে চেষ্টা করবি না। নড়াচড়া করলেই কিন্তু মৃত্যু। এরকম মৃতদেহ সাধনার দৃশ্যের সাক্ষী সবাই কিন্তু হতে পারে না। এ কি বিপদের মধ্যে এসে পড়লেন হারাধন বাবু? বিজয় চিন্তায় পড়লেন। আজকে না আসলেই তার ভালো হতো। এসবই ভাবছেন এমন সময় খ্যাপা সাধু এক অজানা মন্ত্র জপ করতে লাগলেন। ওম প্রদান নমঃ, ওম প্রদান নমঃ, ওম প্রদান নমঃ। এমন মন্ত্র বলতে বলতেই হঠাৎ প্রাণহীন মরাটা হালকা নড়ে উঠল। কিছুক্ষণ মন্ত্র জপ করার পর হঠাৎ সাধু চিৎকার করে উঠলেন, ওঠ চন্ডাল, ওঠ, উঠে পড়। আমি জানি তুই ক্ষুধার্ত। ওঠ, উঠে খাবার খা। চারপাশের শ্মশান ভূমিতে কারা যেন খোনা গলায় হেসে উঠল। মনে হলো কারা যেন হাহাকার করতে করতে সাধনার স্থানের দিকটায় ছুটে আসছে। হারাধন বাবু ভয়ে জড়সড় হয়ে বসলেন। চারিদিকে সাবধানে নজর ফেলতে লাগলেন, কিন্তু কই, কেউ তো আসছে না। যাক বাবা, বাঁচা গেছে, এই ভেবে তিনি এবার সামনে তাকালেন। এই সময় দেখলেন এক অদ্ভুত দৃশ্য। হঠাৎ মরাটা শটান উঠে বসে সাধু বাবার গলা টিপে ধরল। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ থেকে গল্প কথায় শুরু হতে চলেছে এক নতুন উপাখ্যান, দিবাকর দাসের কাহিনী কুয়াশার পিশাচ। গল্পটি বেশ কয়েকটি খণ্ডে আসবে। প্রতিদিন একটি করে খণ্ড আপনারা শুনতে পাবেন। আজ আপনাদেরকে শোনাব কুয়াশার পিশাচের প্রথম খণ্ড। তাই প্রত্যেকটি খণ্ড পর পর শুনতে অবশ্যই গল্প কথার কমিউনিটি সেকশন এবং গল্পের ডেসক্রিপশন বক্স ফলো করবেন। আজকে আপনাদেরকে শোনাব কুয়াশার পিশাচ, এই অডিও সিরিজের প্রথম খণ্ড, নয়াচরের শ্মশানে। নবদ্বীপ ব্লকের খেজুরবাগান গ্রামের বাসিন্দা লেখক দিবাকর দাস ছোট থেকেই ভূতের গল্পের প্রতি দারুণভাবে আসক্ত। ছোটবেলার পড়াশোনা কৃষ্ণনগরে কাটলেও পরে তিনি কলকাতামুখী হন। আশুতোষ কলেজ ও পরবর্তীতে টালিগঞ্জের NSHM কলেজে পড়াশোনা করেন। বর্তমানে তিনি সাংবাদিক পেশার সঙ্গে যুক্ত থাকলেও ভৌতিক অলৌকিক গল্পের প্রতি তার টান এখনো জীবিত। আর তার থেকেই জন্ম নিয়েছে আজকের এই হাড় হিম করা উপাখ্যান, কুয়াশার পিশাচ। শুরু হচ্ছে এই উপাখ্যানের প্রথম খণ্ড, নয়াচরের শ্মশানে। ভাগীরথী নদীর তীরে একটা ছোট্ট দ্বীপ। আসলে দ্বীপ তো নয়, নদীর জলের ওপর মাথা তুলে গজিয়ে ওঠা একটা চর। নতুন চর ছিল, তাই নাম দেওয়া হয়েছিল নয়াচর। শোনা যেত যে চরের মাটি নাকি খুবই আবাদ,
তাই ভিনদেশের কিছু গরিব চাষিরা নৌকো চেপে পাড়ি দিয়েছিল ওই নয়াচরে। 1 বছরে নানা খাটাখাটুনির পর ব্যাপক হারে ফসল হয়েছিল। তাই সেই গরিব চাষিরা হয়ে উঠেছিল ধনী, আর তারপর তাদের গোটা পরিবারকে নিয়ে এসে তারা বসবাস করতে শুরু করলো এই চরে। তারপর ধীরে ধীরে চরের ওপর গজিয়ে উঠল গোটা একটা গ্রাম। চরের আবাদির আশীর্বাদে বাড়িতে বাড়িতে তৈরি হলো ধানের গোলা, পোষা হলো দুধের গরু, গ্রামের মাঝখানে তৈরি হলো চণ্ডী মণ্ডপ, আর গঙ্গার পাড়ে তৈরি করা হলো শ্মশান। ক্ষেত বাড়ি গাছপালা বাদে কোনো ফাঁকা জমি আর রইল না। একবার সরকারের লোকেরা স্কুলের জন্য জমি মাপতে আসলো। গাছ কাটা হবে, স্কুল বাড়ি তৈরি হবে, ছেলেরা স্কুলে যাবে, মেয়েরা স্কুলে যাবে। কিন্তু গ্রামবাসীদের আন্দোলনে সেই স্কুল আর হলো না। গাঁয়ের মোড়লরা রায় দিল যে এই গ্রামে নাকি পড়ার মতন কেউ নেই। ছেলেরা সকাল হতেই মাঠে কাজ করে, আর মেয়েরা, তারা কি কেউ পড়াশোনা করতে পারবে? ছি ছি, সমাজে কি বলবে? মেয়েদের পড়াশোনা করলে নাকি অন্য গাঁ থেকে তাদের বিয়ের সম্বন্ধ আসবে না, এমনটাই বলেছিল মোড়লের বউ। মোড়ল তো আবার বউ বলতে অজ্ঞান। তিনি বউয়ের ওই কথা শুনে স্কুল বন্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। তারপর এই গ্রামে কেটে গেছে 100 বছর। আজও এই গ্রামে কোনো স্কুল বাড়ি তৈরি হয়নি। পুরনো দিনের কথা একটানা বলতে গিয়ে বেশ হাঁপিয়ে গিয়েছিলেন রেবা। তাই এবার একটু দম ফেলে পাশে রাখা পানের বাটা থেকে 1 খিলি পান বের করে মুখে গুজলেন তিনি। উঠোনের আম গাছটায় একটা কোকিল ডেকে উঠল। রেবার বয়স প্রায় 60-এর কাছাকাছি। এখনো তার ভালোই মনে পড়ে এই গ্রামে আসার সেই প্রথম দিনটা। তখন তার 15 বছর বয়স হবে। রেবার বাবা শ্রী চণ্ডীলালের 9 কন্যার মধ্যে রেবা ছিলেন মেজ। পুত্রের কামনা করতে করতে বেচারা শ্রী চণ্ডীলালের গৃহে ভগবান পাঠালেন মেয়ে, মেয়ে আর মেয়ে। শেষে 9 বারের পর শ্রী চণ্ডীলাল রণে ভঙ্গ দিয়ে আর এক কর্মে নিজেকে নিযুক্ত করেন। এবার মেয়েদের বিবাহ দেওয়ার কাজে মনোনিবেশ করেন তিনি। বড় মেয়ে রেখার বিয়ে হয়ে যাওয়ার পর দেশ বিদেশ খুঁজে রেবার জন্য একজন সুযোগ্য পাত্র পান। রেবা পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন, কিন্তু সেই পড়াশোনা ত্যাগ করে পিতার ইচ্ছা মতন নয়াচর গ্রামের মোহিনী মোহন ঘোষের চাষি পরিবারের বধূ হয়ে যান তিনি। চাষের পরিবার বলে কথা, ধান গম শস্য সবজি সর্বোপরি যেমন খাওয়ারও কোনো অভাব ছিল না, তেমন অন্য কোনো কিছুরও ছিল না অভাব। এখানে এসে রেবার শাশুড়ি মিনতি দেবীর এবং এই গ্রামের ইতিহাস জানার পর পড়াশোনার ইচ্ছেটা ত্যাগ করতে বাধ্য হয়েছিল রেবা। মোড়লের বউয়ের মতোই শাশুড়ির মতামত। তিনি আবার বলেন, মেয়ে ছেলে যদি পড়াশোনা শেখে তবে তার নাকি পাখা গজায়। এ আবার কেমন তোর কথা? রেবা আগে যে স্কুলে পড়তেন সেই স্কুলের দিদিমণিরা তো খুবই জ্ঞানী, কই তাদের তো কোনো পাখা নেই। রেবাও তো ক্লাস 5 অবধি পড়েছে, তারও তো কোনো পাখা গজায়নি। অগত্যা কি আর করার। সমাজ পরিস্থিতির চাপে পড়ে রেবার পড়াশোনা বন্ধ হয়। স্বামী নিবারণ বাবু, তার 3 ছেলে শ্যাম, বলরাম ও নিতাই, 2 ছেলের বউ শ্রেয়সী ও সীমা, আর বড় ছেলের মেয়ে বিনিকে নিয়ে রেবা দেবীর ভরাট সংসার। ছোট ছেলে নিতাই এখনো বিয়ে করেনি, দেখাশোনা চলছে। বড় বউ শ্রেয়সী গ্র্যাজুয়েশন পাস। তারই ইচ্ছায় মেয়ে বিনি গত সপ্তাহ থেকে স্কুলে ক্লাস করতে শুরু করেছে। তবে বিনিকে যেতে হচ্ছে নৌকা চেপে,
ওপারের মতিগঞ্জের স্কুলে। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে যে তার গ্রামে কোনো স্কুল নেই। তো সেই প্রশ্ন রেবাকে জিজ্ঞেস করায় তিনি নয়াচরের ইতিহাস সম্পর্কে বললেন। শুনে নাতনি তো রীতিমতো হা হয়ে গেল। বিনি আরো কিছু একটা প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু তার আগে রেবা বললেন, এখন খেয়ে নিয়ে শুয়ে পড়ো গিয়ে দিদুন, কাল স্কুল যেতে হবে তো। বিনি আরো কিছুক্ষণ গল্প করতে চাইছিল, কিন্তু মা খুব কড়া, কথা না শুনলে বেজায় বকা দেয়। তাই সে ঠাকুমার কথা মতন মায়ের কাছে চলে গেল। শীতের সকাল, কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে রাস্তা, মাঠ, ঘাট। সূর্যি মামা এখনো উঁকি না দেওয়ায় গত রাতের অন্ধকারের বিষণ্ণতা এখনো লেগে রয়েছে চারিদিকে। কুয়াশা ছেয়ে থাকা গাছে জেগে উঠেছে পাখিরা। তাদের নিজেদের কথোপকথনে ও কোলাহলে চারিপাশের পরিবেশকে জাগিয়ে তুলেছে। শ্যাম রাস্তার দিকে নজর রেখে খুব সাবধানে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে। সাইকেলের সামনের রডে বসে ছোট্ট বিনি। এই নতুন স্কুলে যেতে দারুণ লাগে তার। ভোরে উঠতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ভোরে না উঠলে এই স্কুলে পৌঁছবে কি করে? মতিগঞ্জের স্কুলের নাম সেন্ট মাদার টেরিজা স্কুল। বিনির ভালো নাম অনুলেখা। লোয়ার কেজির ছাত্রী সে। স্কুল শুরু হওয়ার সময় সকাল 7:30। গ্রামের বাড়ি থেকে সাইকেলে ঘাটে পৌঁছতে লাগে 15 মিনিট। তারপর নৌকায় ঘাট পার হতে আরও লাগে 5 থেকে 10 মিনিট। ঘাটে নেমে আবার টোটো ধরে আরও 20 মিনিট লাগে। তাই ঠিকঠাক পৌঁছতে গেলে 6:30টায় তাকে বেরোতেই হয়। ঘাটে পৌঁছে দেখা গেল নৌকা ছাড়তে এখনো 5 মিনিট বাকি। ঘাটের ছাউনির তলার এক পাশে সাইকেলটা তালা দিয়ে শ্যাম মেয়েকে নিয়ে নৌকায় উঠল। উঠতেই দেখল নৌকার উপর দাঁড়িয়ে থাকা হারাধন ঘোষ বিনির দিকে হা করে তাকিয়ে রয়েছেন। হারাধন হলো এই নয়াচার গ্রামের মোড়ল। এছাড়া তিনি চাষবাসও করেন। আজ তাই তার সাইকেলে 2টো ঢাউস ব্যাগ ঝুলছে। ব্যাগের মধ্যে রয়েছে 1 গাদা ফুলকপি। শ্যামের সঙ্গে চোখাচোখি হতেই হাসি হাসি মুখ করলেন হারাধন। তারপর বিনির দিকে তাকিয়ে বললেন, কি গো ছোট্ট খুকি, এত সকালে সেজে গুজে কোথায় চললি গো? বিনি বলল, স্কুলে যাচ্ছি। হারাধন বিনির মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। তারপর শ্যামের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার ভাইপো, মেয়েকে স্কুলে ভর্তি করেছো তো একবার জানালে না তো? শ্যাম মাথা নিচু করে ভাবল, এই আবার কিরকম প্রশ্ন। সত্যি বলতে গেলে এই হারাধন কাকাকে শ্যামের মোটেই পছন্দ নয়। মোড়ল বলে নিজেকে কেমন কেউ কেটা ভাবেন তিনি, আর সকলের কাজে নাক গলান। বাবা এনাকে দেখলে আবার সমীহ করে কথা বলেন। তবে যাই হোক, শ্যামের পছন্দ না একেবারেই। সে দ্রুত মুখ তুলে সামান্য রুক্ষ ভঙ্গিতেই বলল, আমার মেয়ে স্কুলে ভর্তি হবে, তাও আপনাকে জানাতে হবে? হারাধন বাবুর কিন্তু শ্যামের ব্যবহারে অত্যন্ত রাগ হলো, কিন্তু তিনি মিষ্টি গলায় বললেন, তা মেয়ে মানুষ স্কুলে পড়ে কি হবে ভাইপো? সে কি ডাক্তার হবে না অফিসার হবে? শ্যাম মনে মনে ভাবল, বুড়োর বোধহয় মাথাটা খারাপ হয়ে গিয়েছে। তাই সে বলল, তাহলে হতেই পারে, হলেই বা ক্ষতি কি? হারাধন বাবু হা হা করে হাসলেন, বললেন, বেশ খেল দেখাচ্ছ বটে, হ্যাঁ? দেখো কি হয়। মাঝারি মাপের নৌকা, 5 থেকে 7 খানা সাইকেল আর 10 থেকে 12 জন যাত্রী যাওয়ার মতন। যারা পারাপার করে তারা মাঝিকে 1 টাকা করে দেয়। সারাদিন পারাপারের টাকাতেই মাঝির সংসার চলে। এখন নৌকায় মাত্র 3 জন হয়েছে। মাঝির নাম পচা।
সে একটা বিড়ি ধরিয়ে ঘাটের রাস্তার দিকে হা করে তাকিয়েছিল। হারাধন বাবুর কথার পর তাকে আর কোনো উত্তর দিল না শ্যাম। সে হাঁক দিয়ে বলল, ওরে পাঁচু, চল রে, দেরি হয়ে যাচ্ছে। পাঁচু বলল, একটুখানি দাঁড়াও না শ্যামদা, সবে তো 3টে লোক হইছে, আর 2জন হলি অন্তত 5টা টাকা হয় আর কি। সকালের বাজারটা করতে পারি তাইতে। চলে আয়, আমি আরো 2 টাকা দিচ্ছি, আয় ভাই। পাঁচু হাতের বিড়িটা ফেলে আর কোনো কথা না বলেই পাড়ের থেকে নৌকাটা ঠেলা দিল। তারপর নৌকা জলে ভাসতেই সে উঠে আসলো নৌকার এক পাশে, দাঁড় বাইতে লাগলো। বিনি মন দিয়ে সেই দাঁড় টানা দেখছিল। হঠাৎ তার নজরে পড়ল একখানা মাছ রাঙা। সে উত্তেজিত হয়ে বাবাকে বলল, বাবা, বাবা ওই দেখো কিংফিশার। সেটা আবার কি? ওটা তো মাছরাঙা পাখি। আরে বাবা, মাছরাঙাকে ইংলিশে বলে কিংফিশার। তাদের এমন কথোপকথন শুনে পচা হাততালি দিয়ে বলল, বাবা খুকি, শ্যামদা তোমার মেয়ে তো ইংরেজি বলছে। ওই আর কি, স্কুল শেখাচ্ছে। শীতকালের বিকাল। হারাধনবাবু চলেছেন একটা ব্যাগ আর লণ্ঠন নিয়ে। গ্রামের লোকেরা রাস্তায় দেখা হলেই জিজ্ঞেস করছেন যে তিনি কোথায় যাচ্ছেন। কাউকে তিনি মিষ্টি কথায় উত্তর দিয়ে তো কাউকে আবার ঝাঁজ দেখিয়ে তিনি এগিয়ে চলেছেন। যেমন এই যে শঙ্কর ঘোষ, তার বাড়ির গোয়ালা, রোজ 2 বেলা মোড়ল বাড়িতে দুধ সংগ্রহ করে নিয়ে যায়। সে হঠাৎ আজ রাস্তায় হারাধনবাবুকে দেখে প্রশ্ন করেছিল, কলিকতা হ্যারিকেনে হন্তদন্ত হয়ে কোথায় চললেন? গৃহত্যাগী হচ্ছেন নাকি? হারাধনবাবু যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্য খুলে বলা যাবে না, তাই তিনি সামান্য ঝাঁজ দেখিয়ে রুক্ষ কণ্ঠস্বরে বললেন, আমি কোথায় যাচ্ছি তা তোকে জানাবো কেন? হ্যাঁ, ফাজিল কোথাকার, বাড়ি যা। না, আর একটিও বাক্য ব্যয় করেনি শঙ্কর, দ্রুত প্রস্থান করেছে। হারাধনবাবু হাঁটছেন গ্রামের শেষের দিকে। রাস্তার দুপাশে ধানি জমি আর মাঝে মাঝে আমবাগান। গ্রামের শেষে বয়ে চলেছে গঙ্গা নদী। নদীর পাশে রয়েছে শ্মশান। এই শ্মশানেই বাস খ্যাপা সাধুর। লোকেরা বলে যে এই খ্যাপা সাধু অনেক গুহ্যতন্ত্র জানে। নিশি রাতে মরা জাগায়, মরার সাথে কথা বলে, মরার মাংস খায়, আর মরার করটি মানে মরার মাথায় মদ ঢেলে খায়। শ্মশানে মরা নিয়ে গেলে শ্মশান যাত্রীরা ওই সাধুর থেকে পারতপক্ষে দূরত্ব বজায় রেখে চলে, কারণ সাধুর নজর নাকি ভয়ঙ্কর। তার নজরে পড়লে বিপদ বা অপমৃত্যু নিশ্চিত। শ্মশান যাত্রীরা আবার মরা ছেড়ে কোথাও যায় না। তারা নিজেরা পালা করে পাহারা দিয়ে মরা পুরোপুরি দাহ করে তবেই ঘরে ফেরে। কারণ লোকে বলে ওই সাধু যদি একবার নতুন মরা হাতে পায় বা আধ পোড়া মরা যদি পায়, তাহলে ওটা মুহূর্তের মধ্যে নাকি গায়েব করে দিতে পারে, পরবর্তীকালে নিজের ব্যবহারের জন্য। কোনো মানুষই চায় না যে তার মৃত প্রিয়জনের দেহ ব্যবহার করে তন্ত্র সাধনা হোক, তাই সকলেই একটু সাধুকে সামলে চলে। তবে যাই হোক, এসবে ভয় পান না হারাধন বাবু, কারণ তিনি এর আগে খ্যাপা সাধুকে দিয়ে অনেক কাজ করিয়েছেন, আর সবগুলোই সফল হয়েছে। বড্ড বজ্জাত ছেলে ওই শ্যামটা। নিজের মেয়েকে ইংরেজি স্কুলে ভর্তি করিয়েছে। খুব বার বেড়েছে ওর পরিবারটার। এই তো সেদিন শ্যামের বিয়েতে হারাধনের বউ মল্লিকা দেবী নতুন বউ শ্রেয়সীর সাথে আলাপ জমাতে গিয়েছিল। বজ্জাতের বউ নাকি কিসব কলেজে ফলেজে পড়েছে। তা শিক্ষিত বউয়ের কথাবার্তা বাজিয়ে দেখতে গিয়েছিল মোড়লের বউ। ওমা, একবার মিষ্টি হাসি দিয়ে আর পাত্তাই দিল না।
এত বাড়তে দিলে তো চলে না। ওর পরিবারটাকে বেশ একটা বিপদে ফেলতে হবে, না হলে তো মোড়লের শান্তি নেই। এসব ভাবতে ভাবতে হারাধনবাবু দেখলেন তিনি শ্মশানে চলে এসেছেন। শীতকালের সন্ধ্যা, চারিদিকে স্পষ্ট দেখা যায় না। শ্মশান জুড়ে ছড়িয়ে আছে এক অদ্ভুত কুয়াশা। শ্মশানের চারিদিকে প্রাচীন গাছের দল অন্ধকারে হা করে দাঁড়িয়ে আছে রাক্ষসের মতো। কোনো এক গাছে মানুষের বাচ্চার মতো করে কেঁদে উঠল যেন কেউ। চমকে উঠলেন হারাধনবাবু। চারিদিকে ঠাহর করতে না পেরে তিনি হেরিকেনটা মাটিতে রাখলেন। পাঞ্জাবির পকেট থেকে একটা বিদেশি দেশলাইয়ের বাক্স বার করে ফট করে আগুন ধরালেন। হ্যারিকেনের আলোটা কিছুটা জ্বলে উঠতেই তিনি বুঝতে পারলেন আরও একটু এগিয়ে যেতে হবে তাকে। শ্মশানের শেষে সাধু রাস্তা না। আলো জ্বলে উঠলেও চারপাশের অন্ধকারটায় কেমন যেন একটা গুমোট ভাব। মনে হচ্ছে শত শত অশরীরী তাকিয়ে আছে হারাধনবাবুর দিকে। ব্যাপারটা মনে হতেই গায়ে কাঁটা দিয়ে উঠল ওনার। মনে মনে দুকুলি রামপ্রসাদী গান গাইতে গাইতে এগিয়ে চললেন। 2 পা সবে এগিয়েছেন, এমন সময় ডান পায়ের নিচে মট করে একটা বিকট শব্দ হলো। কি একটা অজানা ভয় পেয়ে দাঁড়িয়ে গেলেন হারাধনবাবু। হ্যারিকেনটা ডান পায়ের কাছে নিয়ে যেতেই তিনি দেখলেন একটা মরা মানুষের মাথার খুলির উপরে পা দিয়ে ফেলেছেন তিনি, আর সেটা বেকায়দায় ভেঙে গিয়েছে। গাটা কেমন শিরশির করে উঠল হারাধনবাবুর। সাধুর কোনো চিহ্নই নেই। আজ না আসলে বোধহয় ভালোই করত। কতবার নিজেকে বুঝিয়েছিলেন যে আজ রাতটা বাদ দিয়ে কাল দিনের বেলা আসবেন, কিন্তু প্রতিশোধ নেওয়ার ঝোঁকে আজ তিনি চলেই এলেন। চলেই যখন এসেছেন কি আর করা যাবে। তাছাড়া তিনি তো এখনো শ্মশানের মাঝামাঝিও এসে পৌঁছাননি। সাধু তো থাকে শ্মশানের একেবারে শেষে, সেখানে গেলেই বোধহয় তার দর্শন পাবেন। আর একটু এগিয়ে যেতে হবে, নিজের মনকে বোঝালেন হারাধনবাবু। সেই মতো ধীরে ধীরে এগোলেন। তবে এগোতে গিয়ে তার মনে হচ্ছিল পেছন পেছন কে যেন একটা আসছে। তবে কি ওই মরার আত্মাটা পিছু নিয়েছে তার, যার মাথায় পা দিয়ে ভেঙে ফেলেছেন তার খুলি? এসব ভাবতে ভাবতে হঠাৎ কোত্থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে এলো, আর হাওয়ার সাথে ভেসে এলো একটা বিষাক্ত মরা পচা গন্ধ। গা হাত পা ভারী হয়ে উঠল হারাধনবাবুর। পা ফেলতে গিয়ে মনে হচ্ছে আবার না কিছুর ওপর পা দিয়ে ফেলেন তিনি। সেই সঙ্গে মনে হচ্ছে কি যেন ধীর পায়ে হেঁটে আসছে তার পিছু পিছু। হারাধনবাবু থমকে দাঁড়ালেন, পিছনে ঘুরলেন হ্যারিকেন নিয়ে। না, কোথাও কেউ নেই। আবার চারিদিক শান্ত। আচ্ছা, সাধুকে হাঁক দিলে হয় না? এমনটা ভেবে জোরে হাঁক দিলেন হারাধনবাবু। খ্যাপা সাধু, খ্যাপা সাধু, আপনি কোথায়? আপনি আছেন? আপনাকে তো খুঁজে পাচ্ছি না। কিন্তু কোনো সাড়া নেই। ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না তো। তাহলে সাধু কি নেই? এত দূর পথ উজিয়ে আসাটা কি তবে বিফল হলো হারাধনবাবুর? এসব ভেবে এবার শেষবারের মতো প্রাণপণে চিৎকার করলেন, খ্যাপা সাধু, খ্যাপা সাধু, ও খ্যাপা সাধু। চিৎকার শেষ হতেই শ্মশানের নিস্তব্ধতা ভেদ করে এক উচ্চ স্বর ভেসে এলো, बम काली बम काली बम काली जय जय तारा। হারাধনবাবুর ধরে যেন প্রাণ ফিরল।
হ্যারিকেন উঁচু করে তিনি এগিয়ে চললেন। কিছুক্ষণ চলার পর ওনার চোখে পড়ল সামান্য একটু দূরে ক্ষীণ আলো বেরিয়ে আসছে এক গাদা জ্বলন্ত কাঠ থেকে। অনেকক্ষণ জ্বলার পর কাঠ যেরকম লাল হয়ে জ্বলতে থাকে ছাই হওয়ার ঠিক আগের মুহূর্তে, তেমনি শেষ নিঃশ্বাস ফেলছে ওই দূরের জ্বলন্ত কাঠগুলো। তারই সামান্য আলোর আভায় বোঝা যাচ্ছে যে ওখানে কেউ একজন বসে আছে। হারাধন বাবু আরেকটু এগিয়ে যেতেই হ্যারিকেনের আলোয় সামনের দৃশ্যপট উদ্ভাসিত হলো। আর সে দৃশ্য দেখে তার বুকটা কেঁপে উঠল যেন। একটা মৃতদেহ হা করে শুয়ে আছে, আর মৃতদেহের বুকে পদ্মাসনে চোখ বন্ধ করে বসে আছেন খ্যাপা সাধু। মরাটা যেন হাঁ করে হারাধন বাবুর দিকেই তাকিয়ে আছেন। হারাধন ভয় ঢোকিলেন। খ্যাপা সাধু চোখ খুললেন। এবার গম্ভীর গলায় বললেন, বস হারাধন, বস বস। আমি জানতাম তুই আসবি। চুপ করে বসে দেখ, আমি আমার কাজটা সেরে নি। এই বলেই তিনি মরার পাশে হাত দিলেন। ওখানে কিছু শুকনো কাঠ পড়েছিল। ওই কাঠগুলো তুলে নিভে যাওয়া পুরনো আগুনের স্তূপে ছুঁড়ে মারলেন। শুকনো কাঠ আগুনের স্পর্শ পেতেই দাউ দাউ করে জ্বলে উঠল। হারাধন লক্ষ্য করলেন আগুন জ্বলে উঠতেই মরার মুখটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল। চটপট সাধু বললেন, এরপর যাই ঘটুক, তুই শব্দও করবি না, তোর আসন ছেড়ে পালাতে চেষ্টা করবি না। নড়াচড়া করলেই কিন্তু মৃত্যু। এরকম মৃতদেহ সাধনার দৃশ্যের সাক্ষী সবাই কিন্তু হতে পারে না। এ কি বিপদের মধ্যে এসে পড়লেন হারাধন বাবু? বিজয় চিন্তায় পড়লেন। আজকে না আসলেই তার ভালো হতো। এসবই ভাবছেন এমন সময় খ্যাপা সাধু এক অজানা মন্ত্র জপ করতে লাগলেন। ওম প্রদান নমঃ, ওম প্রদান নমঃ, ওম প্রদান নমঃ। এমন মন্ত্র বলতে বলতেই হঠাৎ প্রাণহীন মরাটা হালকা নড়ে উঠল। কিছুক্ষণ মন্ত্র জপ করার পর হঠাৎ সাধু চিৎকার করে উঠলেন, ওঠ চন্ডাল, ওঠ, উঠে পড়। আমি জানি তুই ক্ষুধার্ত। ওঠ, উঠে খাবার খা। চারপাশের শ্মশান ভূমিতে কারা যেন খোনা গলায় হেসে উঠল। মনে হলো কারা যেন হাহাকার করতে করতে সাধনার স্থানের দিকটায় ছুটে আসছে। হারাধন বাবু ভয়ে জড়সড় হয়ে বসলেন। চারিদিকে সাবধানে নজর ফেলতে লাগলেন, কিন্তু কই, কেউ তো আসছে না। যাক বাবা, বাঁচা গেছে, এই ভেবে তিনি এবার সামনে তাকালেন। এই সময় দেখলেন এক অদ্ভুত দৃশ্য। হঠাৎ মরাটা শটান উঠে বসে সাধু বাবার গলা টিপে ধরল, আর সাধু বাবা সঙ্গে সঙ্গে নিজের দৈহিক শক্তি প্রয়োগ করে মরার হাত দুটো নিজের গলা থেকে ছাড়িয়ে মরার মুখে এক থাপ্পড় কষালেন। মরাটা আবারও মাটিতে শুয়ে পড়ে হা হা করে হেসে উঠল। সেই সাথে বলল, কেন কেন আমাকে জাগিয়েছিস সাধু? তুই কি মরতে চাস? সাধু হুঙ্কার দিলেন, তোর ভাগ্য ভালো যে আমার দয়া নিজের দেহতে আবার ফেরত আসতে পারলি। এমন সময় চারপাশ থেকে আবারও কারা যেন খোনা স্বরে হেসে উঠল। মরা বলল, আমার বড় খিদে পেয়েছে, আবার দে।
মরার পাশে রাখা একটা পাত্র থেকে এক মুঠো ছোলা তুলে সাধু বললেন, নে হা কর, একটু ছোলা খা, হা কর। মরাটা হা করতেই সাধু সেগুলো ঢেলে দিলেন। এক অদ্ভুত দৃশ্য। এক মরা ছোলাগুলোকে দিব্যি কটমট করে চিবিয়ে খাচ্ছে। এবার আরেকটা পাত্র থেকে গুড় তুলে নিলেন। তারপর বললেন, নে আরেকবার মুখ খোল, মিষ্টি মুখ কর। মরা আবার মুখ খুলল। সাধু গুড় দিয়ে দিলেন মরার মুখে। খাওয়া শেষ করে মরা বলল, বাহ, খুব ভালো আয়োজন করেছিস রে। আমি খুশি। এবার আমাকে পান করা। তার কথা শেষ হতেই আশপাশ থেকে কারা যেন ক্রুদ্ধ ভঙ্গিতে বলে উঠল, আমাদের ভোগ কই সাধু বাবা, আমাদের ভোগ কই, আমাদের ভোগ কই সাধু বাবা, আমাদের ভোগ না পেলে আমরা এখনই তোর সাধনা ভঙ্গ করে দেব। সাধনা ভঙ্গ করে দেব, ভোগ না দিলে সাধনা ভঙ্গ। আমাদের ভোগ চাই। হারাধন বাবুর শরীর, হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি শুনেছেন অশরীরীরা তৃপ্ত না হলে নাকি মানুষের গলা টিপে তবেই ক্ষান্ত হয়। তবে কি আজ এই অশরীরীদের কবলে পড়ে তার প্রাণটাও যাবে? তবে হারাধন বাবু দেখলেন সাধু বাবা ওই অশরীরীদের চিল চিৎকারেও একদম বিচলিত হলেন না, বরং তিনি উচ্চস্বরে বললেন, শোন, তোদের সবার জন্যই ভোগ আছে। আমার কাজ শেষ হয়ে গেলে সবার জন্য ভোগ রেখে আসবো নদীর পাড়ে, একটু অপেক্ষা কর। হারাধন বুঝতে পারলেন যে কারা যেন সাধনা স্থল থেকে এবার সরে দাঁড়ালো। একটু আগেও তার অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে, যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে তার শরীরে। কিন্তু এই মুহূর্তে সেই অনুভূতিটা আর হচ্ছে না। যাক বাবা, বাঁচা গেল। আজ অন্তত ভূতের হাতে প্রাণটা দিতে হবে না, এই ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন হারাধন। মৃতদেহের পাশে একটা মাটির কলসি রাখা ছিল। খ্যাপা সাধু সেই কলসিটা 2 হাত দিয়ে তুললেন, আর তারপর তিনি মৃতদেহকে উদ্দেশ্য করে বললেন, এই নে, কারণ বাড়ি পান কর। সাধুর কথা শুনে হি হি করে এক বিশ্রী হাসি হাসল মরা। আর তারপর হা করে মুখটা খুলল। সাধু কলসির সম্পূর্ণ কারণ উপুর করে দিলেন মরার মুখে। ঢকঢক করে পান করে পুরো কলসির মদটা শেষ হতে কিছুমাত্র সময় লাগলো। এবার মরা বলল, তাহলে বল, কিসের জন্য জাগালি আমায়? খ্যাপা সাধু বললেন, হাবিবপুরের জমিদার বাড়ির বড় ছেলের নাম সঞ্জীব। আজ থেকে সঞ্জীবকে পিশাচগ্রস্ত করতে হবে তোকে। আগামী 6 মাসের মধ্যে ধীরে ধীরে সঞ্জীবকে মেরে ফেলবি। কাজ শেষ হলে আবার এই শ্মশানে ফেরত আসবি। আমি তোকে আবার খাওয়াবো আর তোকে মুক্তি দেব। বেশ বেশ, তাই হবে তাই হবে, আমি চললাম। কথা শেষ হতেই মৃতদেহটা ভয়ানকভাবে কেঁপে উঠল, আবারও হা করল। হারাধনবাবু দেখলেন মরার মুখ থেকে হঠাৎ জ্বলন্ত আগুনের মতো কি যেন বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল। মরাটা পড়ে রইল স্তব্ধ হয়ে। এবার খ্যাপা সাধু মরার বুক থেকে নেমে এসে
হারাধন বাবুর সামনে বসলেন। হারাধন বাবু বসে বসে সাধুর চরণে হাত ঠেকিয়ে প্রণাম করে বললেন, বাবা, আমাদের গায়ের শ্যাম, তার যে বড়ই দেমা, তাকে টাইট দিতে হবে। খ্যাপা সাধু বললেন, থাম থাম, তুই কিসের জন্য এসেছিস তা আমার কানে কানে কর্ণপিশাচিনী অনেক আগেই জানিয়ে দিয়েছে। ওইটুকু মেয়ের প্রতি তোর হিংসা হলো? এখন বল কি চাস? হায় রে বোকা হারাধন, এই সাধু বাবা দেখছি তোর মনের কথা জানে। আগে বাবা, ওই শ্যামটার বড়ই দেমা। আমি চাই ওকে আর ওর পরিবারকে একটা বড় শিক্ষা দিতে। ওই বাচ্চা মেয়েটা ওদের প্রাণ, পরিবারের বড় ছেলের প্রথম সন্তান বলে কথা। আমি চাই আপনি তন্ত্র দ্বারা ওই মেয়ের উপর প্রেত বা পিশাচ বান মারুন। মেয়েটাকে কিন্তু মেরে ফেলবেন না, ওকে ওকে অসুস্থ করে বাঁচিয়ে রাখবেন, যাতে তিলে তিলে ওই পরিবারের সুখ নষ্ট হয়ে যায়। এর জন্য আমি প্রত্যেক মাসে মাসে আপনার চাল ডাল মদ যা লাগবে তার যোগান দেব। খ্যাপা সাধু হা হা করে হাসলেন। বেশ বেশ, তোর কথা যদি তুই পালন করিস তাহলে আজ মাঝরাতেই আমি বান মেরে দেব। এক অদ্ভুত ক্রূঢ় হাসি খেলে উঠল হারাধন বাবুর মুখেও। সাধু বাবার চরণ ছুঁয়ে তিনি আরো একবার প্রণাম করে নিলেন। তারপর বললেন, কাল সকালেই আমার কাজের লোক এসে চাল ডালের বস্তা দিয়ে যাবে। আপনি আজ রাত থেকেই শুরু করুন। শীতের সন্ধ্যাতে গ্রাম দেশ জুড়ে জারি হয় আশ্চর্য এক নীরবতা। শ্যাম বীজপুরের হাট থেকে বাজার করে ফিরছিল। সাইকেলের দুপাশে খাদ্যদ্রব্য ভরা ব্যাগগুলোর বেজায় ভার। তার উপর আবার এক হাঁড়ি ঝোলা গুড় কিনেছে শ্যাম। মেয়ের আবদার, পরশু বিনির যে জন্মদিন, গুড় তাই আনতেই হবে। সেই কারণে সে খুব আস্তে আস্তে সাবধানে এগিয়ে চলছিল। মাটির পথ, পথের মাঝে মধ্যে খানাখন্দ। সাইকেল বেসামাল হয়ে পড়ে গেলে অনেক টাকার বাজার মাটিতে পড়ে নষ্ট হতে পারে। এই জন্য আস্তে আস্তে চলছিল সে। এখনো গ্রামের বসতি বেশ দূরে। এটা ৫৫ তলার রাস্তা। আরেকটু এগিয়ে গেলে ৫৫ তলা, তারপর চণ্ডী মণ্ডপ, আর তারপর গ্রামের ঘরগুলো। গোটা রাস্তা জুড়ে বেশ অন্ধকার। শ্যামের সাইকেলে একটা ডাইনামো লাইট লাগানো আছে। তারই সামান্য আলোতে মেঠো পথ সহ রাস্তার দুই ধারে বড় বড় ঝাঁকড়া গাছের এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। শ্যাম নিজে কখনো ভূত দেখেনি, তবে সে ছোটবেলা থেকেই দাদা কাকাদের কাছে বিস্তর ভূতের গল্প শুনে এসেছে, আর ভূতে ভয় পায় সে। আজ একটা ঘটনা দেখে ভূতের সেই ভয়টা যেন আবার জাগিয়ে বসেছে তার হৃদয়ে। হাটে মশলার দোকানি মাধব কাকার থেকে ভালো মানের বিভিন্ন মশলা সংগ্রহ করছিল সে। হঠাৎ ওই দোকানের পেছনে শুরু হলো বিস্তর কোলাহল। কি হয়েছে তা দেখার জন্য মশলা ফেলে শ্যাম আর মাধব কাকা এগিয়ে গেল। মশলা পট্টির পেছনে অনেক মাংস বিক্রির দোকান আছে। সেখানে দেখা গেল এক তরুণ ছেলে উন্মাদের ন্যায় কয়েকটা জীবন্ত মুরগির গলায় জানোয়ারের মতো কামড়ে ফালা ফালা করে দিয়েছে। অর্ধমৃত মুরগির শেষ চিৎকারের মাঝে ওই মুরগিগুলোর গলার রক্ত ওই তরুণ চেটে পুটে খাচ্ছে, আর কাঁচা মাংস কামড়ে নিচ্ছে। এই দেখে যখন মুরগির দোকানিরা লাঠি সোটা নিয়ে তেড়ে এসেছে, এমন সময় কোত্থেকে 4টে লোক ছুটে এলো। তাদের একজন বলল, দাদারা, ছোট কর্তাকে মারবেন না, এনার মাথা খারাপ হয়ে গিয়েছে। আপনাদের যা ক্ষতি হয়েছে তার খরচা আমরা দিয়ে দিচ্ছি। মাধব কাকা ওদের একজনকে ডেকে জিজ্ঞেস করলো, বলি, ও ভাই, এই ছোট কর্তাটা কে হে? ইনি হচ্ছেন হাবিবপুরের জমিদার বাড়ির বড় ছেলে
সঞ্জীব চৌধুরী, আমাদের ছোট কর্তা। ভালোই ছিলেন, হঠাৎ কাল রাত থেকে ইনি এমন করছেন, আর জমিদার বাবুর নির্দেশে আমরা এনার পেছনে ছুটছি। ভিড়ের মধ্যে থেকে কেউ যেন একটা বলে উঠল, কেউ তুকতাক করেছে ভাইয়া, ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যাও, ঠিক হয়ে যাবে। আমাদের গ্রামেও একজনের হয়েছিল গো। শ্যাম হাঁ করে দাঁড়িয়ে দেখছিল ওই তরুণের চেহারা। হঠাৎ ওই উন্মাদ তরুণ ছুটে আসলো শ্যামের দিকে। তরুণের মুখটা কেমন যেন কোনো জঙ্গলি পশুর মুখ হয়ে গিয়েছে। দুই চোখ রক্তের মতো লাল, মুখ থেকে রক্তের লালা ঝরছে, আর দাঁত বের করে সে ছুটে আসছে শ্যামের দিকে। এই দিকে মাধব কাকা শ্যামকে এক ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। দূরে ছিটকে পড়ার আগে শ্যাম লক্ষ্য করেছিল ওই উন্মাদ তরুণের মুখভঙ্গিটা। এখন এই অন্ধকার পথে একা সাইকেল চালিয়ে যেতে যেতে সেই মুখটাই ভেসে আসছে শ্যামের মাথাতে। সে বারবার চেষ্টা করছে ওই দৃশ্যটাকে মনের ভেতর থেকে দূর করার, কিন্তু কিছুতেই পারছে না। হঠাৎ হঠাৎ সেই মুখটাই ভেসে উঠছে তার চিন্তনে। এরপর শেষ বিকেলের নৌকায় নয়াচর আসতে গিয়ে হঠাৎ নৌকা থেকে শ্যাম আর একটা দৃশ্য দেখতে পেয়েছে। দূরে নয়াচরের শ্মশানে কে যেন এক বিশাল আগুন জ্বালিয়েছে। অদ্ভুত ব্যাপার, আজ তো গ্রামে কেউ মরেনি, তবে আগুন জ্বলছে কিসের? এইসব ভাবতে ভাবতে শ্যাম অন্ধকারের মায়াজাল ভেদ করে যখন এগিয়ে চলেছে, তখন হঠাৎই বিশ্রী আওয়াজ করে এক তক্ষক ডেকে উঠল। হুঁশ ফিরল শ্যামের। পুনরায় রাস্তার দিকে মনোযোগ দিল। এখনো ৫৫ তলা পৌঁছায়নি সে। চলতে চলতে হঠাৎ সাইকেলের সামনের লাইটটা বন্ধ হয়ে গেল। এ আবার কিসের লক্ষণ? শ্যামের মনটা আজকে নানা ঘটনায় এমনি একটু দুর্বল ছিল। হঠাৎ এভাবে আলো নিভে যাওয়ায় গাটা শিরশির করে উঠল তার। এর আগে তো রাত বিরেতে সে অনেকবার যাতায়াত করেছে। এরকম ভাবে লাইটটা আগে কোনোদিনও তো বন্ধ হয়নি। হায় ভগবান, এবার কি হবে? সাথে রয়েছে অনেক মাল, তা নিয়ে কি বাড়ি পৌঁছতে পারবে সে? এই ব্যাগ দুটো আর গুড়ের হাড়ি না থাকলে সে এতক্ষণে সাইকেল জোরে চালিয়ে হয়তো চলে যেত ৫৫ তলার দিকে, কিন্তু আজ আর তার কোনো উপায় নেই। এইসব দুশ্চিন্তার মধ্যে সে ঠাকুরের নাম করল। হঠাৎ আবার দপদপ করে জ্বলে উঠল লাইট। শ্যাম স্বস্তির নিঃশ্বাস ফেলল একটা, কিন্তু সামনে তাকিয়ে থমকে গেল সে। সামনে এটা কি? সামনের পুরো রাস্তাটা ঘন কুয়াশার আবরণে ঢেকে গিয়েছে। এমনটা তো লাইট বন্ধ হওয়ার আগে ছিল না। মাথা চুলকালো শ্যাম। যাকে বেশি ভেবে কাজ নেই, লাইটটা তো জ্বলেছে। কুয়াশা ভেদ করে এবার আস্তে আস্তে এগোলেই হয়। তেমনটাই করল সে। কিছু দূর এগিয়েছে, এমন সময় হঠাৎ রাস্তার পাশের গাছগুলোয় এক ভয়ানক আলোড়ন সৃষ্টি হলো। কি একটা প্রাণী যেন লাফিয়ে লাফিয়ে এ গাছ থেকে ও গাছে চড়ছে, আবার মুহূর্তের মধ্যে সামনের গাছে লাফিয়ে এগোচ্ছে। এই শীতের মধ্যেও ঘেমে গেল শ্যাম। ব্যাপারটা ভয়ানক অস্বাভাবিক ঠেকছে তার। শ্যাম চিন্তা করল, তবে কি কোনো হনুমান লাফিয়ে বেড়াচ্ছে? কিন্তু হনুমান তো এরকম একা একা রাতে এক স্থান থেকে আর এক স্থানে যায় না, তারা তো দল বেঁধে এগোয়। এবার আবার একটা শব্দ শুনে
শ্যাম বুঝতে পারল প্রাণীটা এবার সামনের একটা গাছে এসে বসল। আর লাফালো না। সাইকেলের সামান্য আলো গিয়ে পড়েছে ওই গাছের ডালে। বোঝা যাচ্ছে একটা প্রাণী নিচু ডালটা ধরে ঝুলছে, তবে কুয়াশার চাদরের জন্য পুরোটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। শ্যাম চিন্তা করে স্থির করল যে সে ওপর দিকে না তাকিয়ে চুপচাপ নিচে দিয়ে চলে যাবে, দরকার নেই উপরে দেখার। কিন্তু ওপরের প্রাণীটা যদি হঠাৎ নিচে চলে আসে, কি ওই প্রাণীটা সেটা তো দেখতেই হবে, কারণ দেখলে তবেই না বুঝতে পারবে যে সেটা তার এই খাদ্যদ্রব্যের কোনো ক্ষতি করতে পারবে কিনা। অনুমান হলেও তো দেখার দরকার। আরে এই কথাটা এতক্ষণ ভাবেনি কেন? তার কাছে যে খাদ্যদ্রব্য আছে তাই হয়তো আঁচ করে কোনো হনুমান তার পিছু নিয়েছে। এমন একটা ব্যাপার ভেবে সে নিজ মনে বেশ সাহস পেল। একটু এগিয়ে গিয়ে ওপরের দিকে তাকালো শ্যাম। এবার অনেকটা পরিষ্কারভাবে দেখতে পেল একটা বাচ্চা মেয়ে, অনেকটা বিনির মতোই, বসে আছে নিচু ডালটায়। তার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে, আর সে যেন শ্যামের দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে গাটা ভারী হয়ে গেল শ্যামের। এত রাতে মানুষের মেয়ে গাছের ডালে লাফিয়ে লাফিয়ে এসেছে। এই তো মানুষ নয়, তবে কি এ ভূত? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল শ্যামের। কোনোভাবে জিজ্ঞেস করলো, কে ওখানে? তার গলা থেকে নির্গত সেই ক্ষীণ স্বর ছাপিয়ে শোনা গেল ওই মেয়েটার খোনা স্বরের বিকট হাসি। ভয়ানক এই হাসি শুনে শ্যামের মনে অফুরন্ত ভয়ের আলোড়ন সৃষ্টি হলো। হৃদস্পন্দন বেড়ে গেল তার। সে সাইকেলটা ঠেলে একটু এগোনোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু এক চুলও নড়ল না সাইকেল। এই কুয়াশা প্রকট হওয়ার আগে তো দিব্যি সরসরিয়ে চলছিল, তবে এখন মনে হচ্ছে কোনো এক বট গাছের শেকড় গেথে ধরেছে শ্যামের আদরের সাইকেলটিকে। চারপাশের গাছে আবারও এদিক ওদিক লাফাতে শুরু করেছে ওই বাচ্চা মেয়েটি। এমন সময় হঠাৎ চারিদিক থেকে একটা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হয়েছে। শ্যাম মনে মনে ভাবল, এ কি অনাসৃষ্টি কাণ্ড রে বাপ, শীতকালে বৃষ্টি? না না, ব্যাপারগুলো ঠিক স্বাভাবিক ঠেকছে না তার কাছে। তাই এবার ঠিক করে নিল যে আর একবার চেষ্টা করবে সে সাইকেলটা নড়ানোর। যদি তার চেষ্টা বিফল হয় তবে দৌড় লাগাবে সাইকেল ফেলেই, যা হওয়ার হোক। হাটের বাজার নষ্ট হলে হবে, কারণ বাজারের দামের থেকে প্রাণের দামটা তো বেশি। শেষ চেষ্টা করল শ্যাম, তবে এবার সাইকেলটা সামান্য এগোলো। কয়েক পাক চাকা ঘুরেছে কি ঘোরেনি, এমন সময় হঠাৎ শ্যামের সাইকেলের হ্যান্ডেলের উপর এসে বসলো সেই ভয়ঙ্কর মেয়েটি। সাইকেলের সামান্য ডায়নামোর আলোকে মেয়েটার মুখ দেখে চমকে উঠল শ্যাম। এ যে সাক্ষাৎ বিনি। চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে, মুখের দাঁতগুলো শিকারী পশুর মতো বেরিয়ে এসেছে। নিচের ঠোঁট থেকে চুইয়ে পড়ছে লাল রক্ত। কিছু রক্ত আবার কালচে অবস্থায় বিনির থুতনিতে লেগে আছে। এ কি চেহারা বিনির! আতঙ্কে ঠান্ডা হয়ে গেল শ্যামের শরীর। মেয়েটা সাইকেলের হ্যান্ডেলে লাফিয়ে বসার সঙ্গে সঙ্গেই
সাইকেলটা ছেড়ে পিছিয়ে গিয়েছিল সে, আর পিছিয়ে যেতেই সাইকেলটা মুখ থুবড়ে পড়ল রাস্তার ওপর। সাইকেলটা রাস্তায় পড়ে যেতেই দুই ব্যাগ থেকে অসংখ্য খাদ্যদ্রব্য রাস্তায় ছিটিয়ে পড়ল। খেজুর গুড়ের হাড়িটাও ভেঙে চৌচির হয়ে গেল। বিনির চেহারা আর ওর আস্ফালন দেখে কাঁপতে শুরু করলো শ্যাম। মাটিতে পড়ে যাওয়া সাইকেলের সেই ডায়নামো আলোতে সে দেখতে পেল বাজারের ব্যাগ থেকে ছড়িয়ে পড়া কাঁচা ডিমগুলোকে বিনি গোগ্রাসে খাচ্ছে। আড়ষ্ট ভাবটা কোনো রকমে কাটিয়ে চিৎকার করে বলল শ্যাম, কি করছিস মা? কি হয়েছে তোর? এভাবে তোকে লাভ দেওয়া কে শিখিয়েছে? ওই ডিমগুলো তো কাঁচা, ওগুলো খাস না, ফেলে দে। শ্যামের কথা শেষ হতেই বিনি হঠাৎ রাস্তার পাশে কি একটা খুঁজে পেল। ছুটে গেল সেই দিকে। শ্যাম বুঝতে পারল যে ওটা মাংসের ঠোঙা। বিনি মাংস খেতে খুবই ভালোবাসে। এই ভেবেই তো শ্যাম মাংসটা কিনেছিল, কিন্তু মাংসের যে এরকম পরিণতি হবে তা সে বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। বিনিকে বোধহয় ভূতে ধরেছে, না হলেও এরকম কেন করবে? এবার না কাঁচা মাংসটাও মুখে দিয়ে দেয়, ওকে যেভাবেই হোক ঠেকাতে হবে। চকিতে মনে মনে এই ভাবনাটাই খেলে গেল শ্যামের। একজন পিতার সামনে নিজের কন্যা সন্তানের এইরূপ অবস্থা দেখাটা সত্যিই বেদনাদায়ক। শ্যাম ঠিক করলো এবার আর সে ভয় পাবে না। যা হওয়ার হোক, সে বিনিকে ঠেকাবেই। ওদিকে শালপাতার ঠোঙাটা খুলে যেই বিনি মাংসটা বার করেছে, অমনি ওর উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল শ্যাম, আর এক ছো মেরে বিনির হাতের ঠোঙাটা কেড়ে নিয়ে দূরে ফেলে দিল সে। চিৎকার করে বলল, এইসব কি অলক্ষণে কাণ্ড করছিস রে বিনি? কি হয়েছে তোর? কাঁচা মাংস মানুষে খায় নাকি? যেদিকে মাংসের ঠোঙা ছুঁড়ে ফেলা হয়েছে সেদিকেই কিছুক্ষণ ঠাই তাকিয়ে থাকলো বিনি। তারপর বাবার কথা শেষ হতেই সে খিলখিলিয়ে বলল, আমি খাই গো। কে বলেছে আমি মানুষ? আমি মানুষ না, ইচ্ছে হলে মানুষের মাথাও খাই। যেমন এবার তোমার মাথা খাবো। এই বলেই বিনি তার ছোট মুখটা দিয়ে শ্যামের কপালে কামড়ে ধরল। শ্যামের মাথায় যেন কেউ বড় সূচের মতন ফুটিয়েছে এমন মনে হলো তার। সে সর্বশক্তি দিয়ে বিনিকে ছাড়াতে চেষ্টা করলেও পারল না। অনুভব করলো মাথা দিয়ে গল গল করে রক্তপাত হচ্ছে তার। এবার হঠাৎ বিনি তার কামড় ছেড়ে দিয়ে চেটে চেটে সেই রক্তগুলো খেতে শুরু করলো। শ্যাম তো প্রাণের ভয়ে প্রায় চায় যায় অবস্থা। অনেকটা রক্তপাত হয়েছে তার উপর মেয়ের এইরূপ পৈশাচিক বাক্যগুলো শুনে সে এক প্রকার হতাশ হয়ে গিয়েছে। তার শরীরে আর বল নেই। সে বুঝতে পারল যে সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, পড়ে যাবে এক্ষুনি মাথা ঘুরে। হলো ঠিক তাই। তবে পড়ে যাওয়ার আগে সে স্পষ্ট শুনতে পেল গায়ের দিকের রাস্তা দিয়ে কারা যেন দৌড়ে আসছে। এটুকু দেখেই সে মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। ওদিকে আলোর আভাস পেতেই বিনির পৈশাচিক রূপটা রাস্তার পাশের অন্ধকারে লাফ মেরে গা ঢাকা দিল। আপনারা শুনছিলেন দিবাকর দাসের কাহিনী কুয়াশার পিশাচের প্রথম খণ্ড নয়াচরের শ্মশানে। দ্বিতীয় খণ্ড শুনবেন আগামীকাল। নাম পোড়া চিতার গন্ধ। এই পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। হাজির হচ্ছে আবার আগামীকাল। ততক্ষণ শুনতে থাকুন, সুস্থ থাকুন।